কেন কিছু সুন্দরী, চাইলে একবার ট্রাই করতেই পারো। আমার টেস্ট এতটাও খারাপ না। ভার্সিটির প্রথম দিনে ক্যাম্পাসে প্রবেশের সময় পেছন থেকে কোনো পুরুষালী কণ্ঠে এমন কুরুচিপূর্ণ মন্তব্য শুনে থমকে যায় তে। মুহূর্তের মধ্যে তার চোখে মুখে স্পষ্ট রাগের আভা ফুটে ওঠে। তে পেছনে ফিরে দেখে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে কোনো ভদ্র ফ্যামিলির ছেলে, কিন্তু মুখের ভাষা এত বাজে ভাবতেই তের গা ঘিন ঘিন করে ওঠে। ছেলেটা থেকে কিছু বলতে যাবে তার আগেই তে ঠাস করে ছেলেটার গালে একটা থাপ্পড় মেরে দিল। মুহূর্তের মধ্যে যেন পুরো ভার্সিটি থমকে গেল। প্রত্যেকটা ছাত্রছাত্রী চোখ বড় বড় হয়ে গেল, যেন তে অনেক বড় ভুল করে ফেলেছে। কিন্তু তে সেদিকে কোনো খেয়ালই নেই। সে এক বুক সাহস সঞ্চয় করে বলল, হাউ ডেয়ার ইউ, আপনার সাহস হলো কি করে আমাকে এমন বাজে কথা বলার? মেয়েদের দেখলেই জিহ্বা লক লক করে ওঠে, তাই না? অথচ একটা মেয়ের পেট থেকে আপনাদের মতো কুলাঙ্গারদের জন্ম হয়। মেয়েরা মায়ের জাত, তাদের সম্মান করতে শিখুন। দেখে তো ভদ্র ফ্যামিলির মনে হচ্ছে, কিন্তু কথা আছে না, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। ভদ্র একটা মুখের আড়ালে মেয়েদের সাথে অসভ্যতা আর নোংরামি করে বেড়াচ্ছেন। আপনার বাবা মা এই জন্য ভার্সিটিতে পাঠিয়েছে আপনাকে। নেক্সট টাইম যদি কোনো মেয়ের সাথে অসভ্যতামি করতে দেখি তাহলে কিন্তু খুব খারাপ হবে, মাইন্ডেড। এর কথা শুনে পাশ থেকে 4-5টা ছেলে এর দিকে এগিয়ে আসতে গেলেই পাঞ্জাবি পরা ছেলেটা হাত উঁচু করে তাদেরকে সেখানে দাঁড়িয়ে যেতে বলল। বাহ, আবার চালাপোলাও সাথে রেখেছেন দেখছি। এমন ভাব করছেন যেন বড় কোনো বখাটে দলের নেতা আপনি। নেতা বলে মেয়েদের সাথে যা নয় তাই করতে পারেন না। শুনুন মিস্টার, এই দেশ সামনে কোনো নেতাগিরি দেখাতে আসবেন না। নেক্সট টাইম যদি আমার আশেপাশে আপনাকে দেখেছি তাহলে কিন্তু আপনার বাকি গেল থাপ্পড় দিতে আমার 2 সেকেন্ড সময় লাগবে না। বলে রাগে কচকচ করতে করতে তে তার ডিপার্টমেন্টে চলে গেল। তে যাওয়ার পানে তাকিয়ে ছেলেগুলো এসে বলল, ভাই, মেয়েটা আপনাকে সবার সামনে থাপ্পড় দিল আর আপনি তাকে কিছু বললেন না। মেয়েটার সাহস দেখে আমি অবাক হয়ে গেছি ভাই। যেখানে জীবন জাঙ্গুকের চোখের দিকে তাকিয়ে কারো কথা বলার সাহস হয় না, সেখানে একটা মেয়ে সোজা আপনার গালে থাপ্পড় মেরে দিল। হাউ স্ট্রেঞ্জ। মেয়েটা মনে হয় ভার্সিটিতে নতুন এসেছে। জীবন জাঙ্গুকের সম্পর্কে তার কোনো ধারণাই নেই। ওকে তো আমি পরে দেখে নেব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তে ক্লাসরুমে গিয়ে দেখে তার বান্ধবী জিমিন আগে থেকে ক্লাসরুমে বসে রয়েছে। তেকে দেখে জিমিন এসে হাক করে বলল, হে কিউটি পাই, ভার্সিটির প্রথম দিনে কতগুলো ছেলে রাতের ঘুম হারাম করে আসলেন। কতগুলো ছেলে রাতের ঘুম হারাম হবে এটা বলতে পারবো না, তবে তাদের রাতের ঘুম হারাম করতে এসেছি যাদের জন্য 5-5টা মেয়ের বাবা মায়ের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। চল সবার সাথে পরিচিত হই, না হলে আমাদের আসল উদ্দেশ্য সফল করতে পারবো না। তে আর জিমি সবার সাথে পরিচয় হচ্ছে। এমন সময় পিয়ন এসে বলল, আপনাদের মধ্যে তে আর জিমিন কে আছেন? প্রিন্সিপাল স্যার আপনাদের ডাকছেন। পিয়ন যেতেই জিমিন থেকে কলম দিয়ে খোঁচা মেরে বলল, তুই ভার্সিটিতে এসে আবার মারপিট করিসনি তো? প্রিন্সিপাল স্যার আমাদের ডাকছেন কেন? মারপিট করিনি জিমিন, জাস্ট একটা ছেলেকে থাপ্পড় দিয়েছি। ওই বাজে কথা বলছিল, নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। তোকে কতবার বলেছি নিজের রাগ কন্ট্রোল করতে চেষ্টা কর, নিজের যা ভালো বুঝিস তাই করিস। দেখ, এখন তোর এই পাকনামির জন্য আমরা যে কাজে এসেছি সেটা সম্পূর্ণ হওয়ার আগে আমাদের ভার্সিটি থেকে তাড়িয়ে না দে। ডোন্ট টেক এ টেনশন জিমিন, চল দেখি গিয়ে স্যার কি বলে। জিমিন আরতে প্রিন্সিপাল স্যারের রুমে এসে তাকে সালাম দিয়ে বলল, আমাদের ডেকেছেন স্যার? হ্যাঁ, তুমি কিম তাইয়াং, রাইট? ডটার অফ কিম নামজুন। ইয়েস স্যার, যদিও পাপা এখন অবসরপ্রাপ্ত। আই নো অ্যাবাউট ইউ। সিরিয়াসলি? হ্যাঁ, তোমরা না কোনো সাধারণ মেয়ে আর নাই কলেজের ছাত্রী। একটা কেসের ইনভেস্টিগেশনের কাজে তোমাদের ছদ্মবেশে এখানে আসতে হয়েছে। জিমিন আর তে দুজনেই অবাক হয়ে গেছে। তোমরা হয়তো এটাই ভাবছো যে আমি তোমাদের ব্যাপারে কিভাবে জানতে পারলাম। জিমিন আর তে দুজনেই অবাক হয়ে গেল প্রিন্সিপাল স্যারের কথায়। তারা যে সিআইডি অফিসার এই ব্যাপারে কেউই জানে না, অথচ প্রিন্সিপাল স্যার কিভাবে তাদের ব্যাপারে জানতে পারলো? এসিপি কিম নামজুন আমার ছোটবেলার বন্ধু, আমরা প্রাইমারি গন্ডি একসাথেই পার করেছি। নামজুন গতকাল আমাকে ফোন করে তোমাদের ব্যাপারে সব বলেছে। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, তোমাদের ব্যাপারে কেউ কিছু জানতে পারবে না। ধন্যবাদ স্যার, এই কেসের ইনভেস্টিগেশনে আমাদের আপনার সাহায্যের প্রয়োজন। আই উইল ট্রাই মাই বেস্ট। ধন্যবাদ স্যার। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এই কেসে আমরাও ইনভলভ হয়ে গিয়েছি তাই আমিও চাই খুব শীঘ্রই আসল অপরাধী সবার সামনে আসুক। হ্যাঁ স্যার, থানায় 5টা মেয়ের মিসিং ডায়েরি করা হয়েছে, যার মধ্যে আমরা একজনের লাশ পেয়েছি, কিন্তু ভিকটিমের থেকে আমরা কিছুই জানতে পারিনি। আর বাকিদের ফোন নাম্বার ট্রেস করে এটা জানতে পেরেছি যে সবার লাস্ট লোকেশন এই ভার্সিটি ক্যাম্পাসেই ছিল, অথচ তারা কেউ এই ভার্সিটির স্টুডেন্ট নয়। আমাদের ধারণা মেয়েগুলোকে পাচার করা হয়েছে, আর যেই কাজগুলোতে জড়িত তার নেক্সট টার্গেট এই ভার্সিটির মেয়েরা। তবে আপনি চিন্তা করবেন না স্যার,
দেশ রক্ষার শপথ নিয়েছি, সিআইডিতে জয়েন হয়েছি। আমরা বেঁচে থাকতে আর একটা মেয়েরও ক্ষতি হতে দেব না। আপনি শুধুমাত্র আমাদের দোয়া আর সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এটা তো অবশ্যই করব মা, তবে এই ব্যাপারে তোমাদের আরো একজন সহযোগিতা করতে পারবে। কে স্যার? জিয়ন জাংকুক, এই কলেজের ভিপি, যে কিনা একজন মন্ত্রীর ছেলে, কিন্তু ছেলেটার পোশাক আচার আচরণ দেখে কখনো মনে হয় না সে মন্ত্রীর ছেলে। সাধারণ মানুষের মতোই চলাফেরা করতে পছন্দ করে ছেলেটা। খুব উদার মনের একটা মানুষ। আমি তোমাদের ব্যাপারে জাংকুককে সব বলবো, সে তোমাদেরকে সহযোগিতা করবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। এখন ক্লাসে যাও, এনজয় ইয়োরসেলফ। তে আর জিমিন দুজনেই ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বেরিয়ে এসে দেখে ক্যাম্পাসে ছোটখাটো একটা জটলার সৃষ্টি হয়েছে। তে আরেকটু সামনের দিকে এগিয়ে যেয়ে দেখে সে ব্লু কালারের পাঞ্জাবি পরা ছেলেটা একটা লোককে বেদরম পেটাচ্ছে। আর আশ্চর্যের বিষয়, কেউ কোনো প্রতিবাদ করছে না, উল্টো ছেলেটাকেই সাপোর্ট করছে। ব্যাপারটা বেশ দৃষ্টিকটু লাগলো তে এগিয়ে গিয়ে পাঞ্জাবি পরা ছেলেটার থেকে লোকটাকে ছাড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো গালে আবার ঠাস করে থাপ্পড় মেরে দিল। তে পুনরায় জাংকুকের গালে থাপ্পড় দেওয়ার আগে জাংকুক তার হাত ধরে বলল, সেকেন্ড টাইম একই ভুল করলে তুমি। নির্ঘাত আমি মেয়েদের সম্মান করি বলে এখনো তোমার গাল অক্ষত অবস্থায় রয়েছে, না হলে আমার গালে থাপ্পড় দেওয়ার অপরাধে এতক্ষণে তোমার গালে সিলমোহর লাগিয়ে দিতাম। তুমি নিজেই নিজের বিপদ ডেকে এনেছ। তুমি নিজেও জানো না আমি চাইলে তোমার ঠিক কি অবস্থা করতে পারি। তৎক্ষণাৎ জাংকুকে কিক মেরে নিচে ফেলে দিয়ে বলল, ওহ আচ্ছা, আপনি মেয়েদের সম্মান করেন তাই না? তো তাদেরকে বাজে প্রস্তাব দেওয়ার মাধ্যমে সম্মান জানান বুঝি? এই আপনার সম্মান জানানোর নমুনা? দেখো মেয়ে, আমরা অনেক সময় চোখের সামনে যা দেখি সেটা সত্য হয় না। আমাদের উচিত সত্য মিথ্যা যাচাই করা, কিন্তু তুমি সেটা না করে আমাকে থাপ্পড় দিয়ে অনেক বড় ভুল করেছ। এর মাসুল তোমাকে দিতেই হবে। অন্যায়ের কোনো ক্ষমা আমার ডিকশনারিতে নেই, তবে তুমি ভেবো না আমি তোমার গায়ে হাত দেব। তোমার শাস্তি অন্যভাবে হবে। বলে জাংকুক নিজের ফোন বের করে কোথাও কল করে যাবে এমন সময় কোথা থেকে একটা সুদর্শন ছেলে এসে জাংকুকের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, বাদ দে না ইয়ার, মানছি মেয়েটা যা করেছে ভুল করেছে, বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, তো নিজের বোন মনে করে ক্ষমা করে দিন তাকে। অনার্স পড়ুয়া একটা মেয়ে বাচ্চা হয় কিভাবে সোগা? ও অপরাধ যখন করেছে তখন শাস্তি তো পেতেই হবে। জাংকুকের কথা শুনে জিমিন এগিয়ে এসে বলল, ভাইয়া বের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। ওকে নিজের বোন মনে করে ক্ষমা করে দিন। যেহেতু তুমি কোনো অন্যায় করনি, তাই তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। অন্যায় যে করেছে ক্ষমা তাকেই চাইতে হবে। তো তৎক্ষণাৎ জাংকুকের দিকে তেড়ে এসে বলল, অসম্ভব, আমি কোনো অন্যায় করিনি, বরং অন্যায়ের প্রতিবাদ করেছি, তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বলে তে সামনের দিকে পা বাড়ানোর আগে একটা ছেলে এসে তার পা জড়িয়ে ধরে বলল, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তে তৎক্ষণাৎ পা ছাড়িয়ে দিয়ে বলল, আরে করছেনটা কি? পা ধরছেন কেন? পা ছাড়ুন বলছি। তুমি যতক্ষণ না পর্যন্ত আমাকে ক্ষমা করছো ততক্ষণ আমি তোমার পা ছাড়ছি না সুন্দরী। তাছাড়া তোমার নরম কোমল পা ধরে রাখতে আমার ভালোই লাগছে। সুন্দরী কথাটা কানে বাজতে লাগলো তে তৎক্ষণাৎ ছেলেটার থেকে পা ছাড়িয়ে নিয়ে বলল, তার মানে আপনি সেই ব্যক্তি যে আমাকে এমন বাজে একটা কথা বলেছিলেন? ও মাই গড, এত বড় একটা ভুল কিভাবে করলাম আমি? একটা নিরপরাধ লোকের গালে থাপ্পড় দিলাম। তের কথা শুনে ছেলেটা তার খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে বলল, কি করব সুন্দরী বলো তো, তুমি যে আমার নজরে চলে এসেছো। আর এই কায়ের চোখে একবার যাকে ভালো লাগে তাকে আমার খাঁচার ঠিক বন্দি হতে হয়। হয় আজ না হয় কাল আমার কাছে ধরা দিতেই হবে সুন্দরী। বলার সাথে সাথে জাংকুক এসে কায়ের কলার চেপে ধরে বলল, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তোকে এতবার করে বলার পরও তুই নিজেকে শুধরাতে পারলি না, লজ্জা হলো না তোর? এই লাস্ট বার তোকে ওয়ার্নিং দিচ্ছি, ভালো হয়ে যা, না হলে সারা জীবনের জন্য জেলে পচে মরতে হবে তোর। পৃথিবীতে এখনো এমন কোনো জেল তৈরি হয়নি যেখানে কায়ের মতো শয়তানকে আটকে রাখতে পারবে। মেয়েটাকে আমার ভালো লেগেছে, মানে আমার তাকে চাই, আমার খাঁচায় তাকে বন্দি হতেই হবে। তেরে এসে বলল, কে কার খাঁচায় বন্দি হয় সেটা তো সময় বলে দেবে। তবে একটা কথা মনে রাখবেন, মেয়েদেরকে সম্মান করতে নাই পারেন তবে তাদেরকে অসম্মান করার কোনো রাইটস আপনার নেই। জিমিনের হাত ধরে বাহিরে নিয়ে এসে বলল, এত বড় ভুল আমি কিভাবে করতে পারলাম জিমি? নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে আমার। আর আমি কোনো কিছু না ভেবেই তার গালে থাপ্পড় মেরে দিই। তুমি কলেজের ভিপির গালে থাপ্পড় দিয়েছো, ভাবতে পারছো কত বড় অন্যায় করেছো তুমি? ক্যাম্পাসে মোটামুটি তোমাকে নিয়ে কানাঘুষা শুরু হয়ে গিয়েছে। মনে হয় না তুমি ভার্সিটিতে পড়াশোনা করতে পারবে। তোমাকে তো চিনতে পারলাম না, তুমি কি ফার্স্ট ইয়ার? আমি লিসা, জাংকুক ভাইয়ের বোন, মানে ওই পাঞ্জাবি পরা লোকটা জিয়ন জাংকুক। হ্যাঁ, যাকে তুমি তোমার সাথে অসভ্যতা করার অপরাধে থাপ্পড় দিয়েছিলে, অথচ তোমার সাথে অসভ্যতা করেছিল কাই, নাম্বার 1 বদমাশ। মেয়েদেরকে ডিস্টার্ব করা ও নেশা,
সকালেও তোমাকে বাজে কথা বলেই জাঙ্কুক ভাইকে দেখে তোমার পেছন থেকে সরে আসে। জাঙ্কুক ভাই তোমাকে কায়ের ব্যাপারে বলতে যাচ্ছিল, কিন্তু তুমি আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তার গালে থাপ্পড় মেরে দাও। তোমার সাথে অসভ্যতা করার জন্য জাঙ্কুক ভাইয়া কাইকে মারছিল, কিন্তু তখনও তুমি সত্য মিথ্যা যাচাই না করে আবারও একই ভুল করে বসো। জাঙ্কুক ভাইয়া অনেক ভালো মনের মানুষ, তুমি যদি তার কাছে ক্ষমা চাও ভাইয়া অবশ্যই তোমাকে ক্ষমা করে দেবে বলে লিসার ফোনে কল আসতেই লিসা চলে গেল। লিসার যাওয়ার পানে তাকিয়ে জিমিন বলল, তার মানে প্রিন্সিপাল স্যার এই ছেলেটার কথাই বলছিল। উফ, আমার কিন্তু দারুণ লেগেছে জাঙ্কুককে, কি তার চোখের চাহনি, একদম বুকে লেগে এসেছে। কি হচ্ছে কি জিমিন, তুই কি কোনো ঘন্টা বাজার আওয়াজ শুনতে পাচ্ছিস? তুই কি এটাকে স্কুল মনে করেছিস যে ঘন্টা বাজিয়ে বাজিয়ে ক্লাস টাইম শেষ হয়েছে কিনা সেটা জানাবে? গাধা, এই ঘন্টা সেই স্কুলের ঘন্টা না, এটা প্রেমের ঘন্টা। আই মিন লাভ তে। এতদিন শুধু লাভ এট ফার্স্ট সাইডের গল্প শুনে এসেছি, কিন্তু সেটা কখনো ফিলই করতে পারিনি। আমরা এখানে ইনভেস্টিগেশনের জন্য এসেছি, ক্রাশ খাওয়া প্রেম ভালোবাসার জন্য নয় জিমিন। সো বি কেয়ারফুল। ভালোবাসা কখনো বলে কই আসে না। এখন আমার মনের উঠান জুড়ে শুধু জিয়ন জাঙ্কুক বিরাজ করছে। বিশ্বাস কর, যতবার জাঙ্কুকের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠেছে আমি সুস্থ থাকতে পারছি না। কোনো এক অজানা শিহরণ বয়ে যাচ্ছে আমার শরীরে। যার জন্য তোর এত নাচুনি, তার সম্পর্কে কতটুকু জানিস তুই? সে একজন সেলিব্রিটি মানুষ, খোঁজ নিয়ে দেখ তার হালি হালি গার্লফ্রেন্ড। আমার জাঙ্কুককে চাই মানে চাই। আমি জাঙ্কুকের ভাগ কাউকে দিতে পারবো না, এমনকি তোকেও না। কিন্তু জাঙ্কুক যে শুধু আমার, আমি যে নিজেও আমার মনের উঠানে জাঙ্কুকের ছবি এঁকে নিয়েছি। আমিও যে জাঙ্কুকের ভাগ তোকে দিতে পারবো না জিমিন। হে বিধি, তুমি বলে দাও জাঙ্কুক কার? দুটি মানুষ একটা মনের দাবিদার বলে তে হিহি করে হেসে উঠলো। কিরিং ইয়ার, ডোন্ট বি সিরিয়াস। আমার জাঙ্কুকের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সো নো টেনশন, ডু ফুর্তি, ওকে? জাঙ্কুক আমার জিজু লাগে। এবার খুশি তো তুই? তোর কথা শুনে জিমিন থেকে জড়িয়ে ধরে বলল, এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল তুই আমার বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়ে যাবে, কিন্তু পরক্ষণে মনে হলো তুই কখনো আমার যাতে কষ্ট হয় এমন কিছু করতে পারিস না। এজন্য তো তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর মতো করে কেউ আমাকে বুঝতে পারে না। লাভ ইউ। থাক হয়েছে, এত পাম দিতে হবে না। এখন তাড়াতাড়ি চল, বাসায় ফিরতে হবে। নতুন জায়গা, নতুন পরিবেশ। পাপা মম হয়তো বোরিং ফিল করছে। তাদেরকে কত করে বললাম আমি ইনভেস্টিগেশনের কাজে যাচ্ছি, কেসটা সলভ করে ফিরে আসবো, কিন্তু তারা ভাবে আমি এখনো সেই ছোট্ট তাইয়াং রয়ে গেছি। আমাকে কিছুতেই একা ছাড়তে চায় না। আমি যখন যেখানে যাব তাদেরকেও সঙ্গে নিয়ে থাকা লাগবে। এইটাই বাবা মায়ের ভালোবাসা। সন্তান যতই বড় হোক না কেন, বাবা মায়ের কাছে কখনো তারা বড় হয় না। তোর হয়তো আমাদের মতো তো টাকা পয়সা নেই, কিন্তু তোর ভালোবাসার অভাব নেই। তোর বাবা মা তাদের নিজের থেকেও তোকে বেশি ভালোবাসে। তুই তো অনেক ভাগ্যবতী এমন বাবা মা পেয়ে, কিন্তু আমি যে অভাগী। শুনেছি এক গাছের ছাল যেমন অন্য গাছে লাগে না, তেমনি সৎ মা কখনো আপন হয় না। আর আমার সৎ মায়ের সাথে সাথে বাবাও পর হয়ে গেছে। সে তো আমার কোনোদিন খোঁজও নেয়নি। আমি বেঁচে আছি কি মরে গেছি সে চিন্তাটুকু তাদের মধ্যে নেই। সে মনে করে মাসে মাসে মেয়ের হাতে টাকার বান্ডিল ধরিয়ে দিলেই হয়তো বা বাবার দায়িত্ব পালন হয়ে যায়। কিন্তু তুই বিশ্বাস কর, আমার টাকার প্রতি কোনো লোভ নেই। আমি শুধুমাত্র ভালোবাসা পেতে চাই, কিন্তু আমার কপালে ভালোবাসা জিনিসটা সহ্য হয় না বলে চোখের পানি মুছতে লাগলো জিমিন। জিমিনের মনের অবস্থা বুঝতে পেরে বলল, এই জিমিন চল, আমি আজকে তোকে ট্রিট দেব। শুনেছি ক্যাম্পাস থেকে একটু দূরে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে কাচ্চি বিরিয়ানি নাকি অনেক মজা হয়। এফবিতে অনেক রিভিউ দেখেছি। চল, আজ আমার পকেটে অনেক টাকা, তোকে খাওয়াবো। আমার ভালো লাগছে না রে, তোর খেতে মন চাইলে তুই যা। তৎক্ষণাৎ জিমিনের হাত ধরে বলল, চল না জিমিন, দেখবি ভালো লাগবে। আজকে এমনিতেই একটার পর একটা ঝামেলা হয়েছে, একটু রিল্যাক্স করা প্রয়োজন। চল না ইয়ার। ঠিক আছে চল। রেস্টুরেন্টে এসে 2 প্লেট কাচ্চি বোরহানির সাথে মিষ্টি অর্ডার করলো। আর জিমিন দুজনে বসে গল্প করছে। এমন সময় জিমিনের ফোনে কল আসে, যার জন্য জিমিন রেস্টুরেন্ট থেকে বাইরে বের হয়ে আসে। নিজের মতো করে ফোন টিপতে থাকে। এমন সময় টেবিলের ওপর কেউ খাবার রাখে। সে ওপরে না তাকিয়ে নিজের ফোন টিপতে টিপতে বলল, ধন্যবাদ ভাইয়া। কিন্তু লোকটা প্রত্যুত্তরে কিছু বললো না দেখে ওপরে চোখ তুললেই দেখলো তার সামনে স্বয়ং জাঙ্কুক দাঁড়িয়ে আছে। যা দেখে আমতা আমতা করে বলল, আপনি এখানে? আমাদের রেস্টুরেন্টে আমি থাকবো না তো কে থাকবে শুনি? এটা আপনাদের রেস্টুরেন্ট? কেন, কোনো সন্দেহ আছে? মিস কিম তাইয়াং চমকে উঠলো। সে মনে মনে বলল, তার মানে কি লোকটা আমার ব্যাপারে সব জেনে গিয়েছে? ও হ্যাঁ, হয়তো প্রিন্সিপাল স্যার বলেছে। কিন্তু তোর ভাবনার মাঝে তাকে অবাক করে দিয়ে জাঙ্কুক বলল, তুমি হয়তো ভাবছো আমি তোমার ব্যাপারে কিভাবে জানতে পারলাম। হয়তো ভাবছো প্রিন্সিপাল স্যার আমাকে তোমার ব্যাপারে বলেছে, কিন্তু না, তোমার ব্যাপারে স্যার আমাকে কিছু বলেনি। আমি নিজেই কষ্ট করে তোমার ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছি। তুমি একজন সিআইডি অফিসার, রাইট? সিআইডি অফিসারের কাজ অপরাধ দমন করা।
কিন্তু তুমি ক্ষমতার অপব্যবহার করে নিজে অপরাধ করছো, যেটা ক্ষমার অযোগ্য। আমি মানছি যে আমি অনেক বড় ভুল করেছি, এজন্য আমি ক্ষমা প্রার্থী। আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। বাবা, যে মেয়েটা কিছুক্ষণ আগেও নত হতে চায়নি, সে এখন নিজে সরি বলছে। ওয়াও, গ্রেট। আমার আবার দয়ার শরীর, কেউ কিছু চাইলে আমি না করতে পারি না। আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু একটা শর্তে। মানেটা কি? হ্যাঁ, আমি আপনার কোনো শর্ত মানতে পারবো না। আপনার ইচ্ছে হলে আমাকে ক্ষমা করুন, আর না করলে নাই। আমি খুব ভালো করে জানি তোমার বাবা কিম নামজুন একজন এসিপি ছিলেন, যিনি বর্তমানে অবসরপ্রাপ্ত এবং অসুস্থ, যার চিকিৎসার জন্য মাসে মাসে হাজার টাকার প্রয়োজন হয়। যদিও তোমার আয়ের অন্য উৎস আছে, কিন্তু অনেক টাকা তোমার বাবার পেছনে খরচ হয়ে যায়। বলতে গেলে তোমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তুমি। তুমি কি চাইছো, এই চাকরিটা তোমার হাতছাড়া হয়ে যাক? তোমাদের সুখী পরিবারের অশান্তির কালো ছায়া নেমে আসুক? তোমার বাবা তোমার চিন্তায় ধুকে ধুকে মারা যাক? আপনি ঠিক কি বলতে চাইছেন ক্লিয়ার করে বলুন। তুমি যদি আমার শর্তে রাজি না হও, আমি তোমাকে এমন কেসে ফাঁসিয়ে দেব যে সিআইডি চাকরি তো তোমাকে ছাড়তেই হবে, সাথে জেলের ঘানিও টানতে হবে তোমার। তুই তৎক্ষণাৎ জাঙ্কুকের কলার চেপে ধরে বলল, ছি, এতটা নিকৃষ্ট আপনি! সবাই আপনার কত সুনাম করলো, আর আপনি কিনা এত নিচু মনের মানুষ, অন্যের দুর্বলতার সুযোগ নিতে চাইছেন। এখন মনে হচ্ছে আমি আপনার গালে থাপ্পড় দিয়ে কোনো ভুল করিনি। জাংকুক পেট থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, জিওন জাংকুক সম্পর্কে তোমার বিন্দু মাত্র ধারণা নেই, এজন্য বারবার একই ভুল কাজ করছো। সকাল আমাকে 2বার থাপ্পড়, এখন আবার আমার কলার চেপে ধরে তোমার নিজের দিকে আমাকে আহ্বান করছো। এসব যদি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, তোমার কি অবস্থা হবে ভাবতে পারছো? একদিকে চাকরি হারাবে, আর অন্যদিকে নিজের সম্মানটুকু হারাবে। কি দরকার এত ঝামেলা করে বলো? তার থেকে বরং তুমি আমার সাথে রাজি হয়ে যাও, এটাই বেটার অপশন হবে তোমার জন্য। তুই মনে মনে কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, আমি আপনার সাথে রাজি আছি। বলুন কি করতে হবে? বিয়ে করতে হবে আমাকে। হোয়াট দ্য হেল আর ইউ? বিয়ে করতে হবে মানে কি? হ্যাঁ, বিয়ে করতে হবে মানে জিওন জাংকুকে তোমার বর হিসেবে গ্রহণ করতে হবে। এই সামান্য ব্যাপারটুকু বুঝতে পারছো না? মাথা মোটা কোথাকার। তাছাড়া তুমি তো বলে দিয়েছো তুমি আমার শর্তে রাজি আছো। আমি চাইলেই তোমাকে আমার বেড পার্টনার হবার প্রস্তাব দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি সোজা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি, হালাল একটা সম্পর্কে আবদ্ধ করতে চেয়েছি। অসম্ভব। বলা নেই কওয়া নেই, হুট করে বললেই হলো যে বিয়ে করতে হবে? মামা বাড়ির আবদার নাকি? আই হ্যাভ নো মামা। যদি মামা থাকতো, আর তোমার মতো সুন্দরী মামাতো বোন থাকতো, তাহলে আমি সোজা তার কাছে গিয়ে তার হাত দুটো ধরে বলতাম, মামু শ্বশুর আব্বু, আমি আমার বাচ্চার নানু ভাই করতে চাই আপনাকে। যদি আপনি রাজি থাকেন, স্বেচ্ছায় আমার বাচ্চার মাকে আমার হাতে তুলে দিন। অন্যথায় আমি আমার বাচ্চার মাকে তুলে নিয়ে বিয়ে করব। বছরখানেক পরে আপনার নাতি নাতনি সহ আপনার মেয়েকে আপনার সামনে দাঁড় করাবো। আপনার বয়স তো কম হচ্ছে না শ্বশুর আব্বু, অলরেডি এক পা কবরে চলে গেছে। তাই আপনি আপনার মেয়েকে যত দেরি করবেন আমার হাতে তুলে দিতে, তত দেরি হবে আপনার নানু ভাই ডাক শুনতে। তাই আমাদের দুজনের মধ্যে কাবাব মে হাড্ডি না হয়ে অতি দ্রুত নিজের নানু ভাই হবার ব্যবস্থা করুন। ছি ছি, আপনি তো নির্লজ্জ, মুখে যা আসছে তাই বলে দিচ্ছেন। নির্লজ্জ পুরুষ মানুষ। লজ্জার নারীর ভূষণ, পুরুষের নয়, ওকে? তাছাড়া আমি কি তোমাকে চুমু দিয়েছি বা রোমান্টিক কোনো কথা বলেছি? বলিনি তো, তাই না? তাহলে ওখানে নির্লজ্জের কি দেখলে তুমি? অবশ্য তুমি যদি চাও আমি এক্ষুনি নির্লজ্জ হতে পারি। তুমি আমার হবু বলে কথা। কে বিয়ে করবে আপনাকে? কেন তুমি? আমি আপনার মতো একটা খারাপ মানুষকে কিছুতেই বিয়ে করব না, কখনোই না। খুব শীঘ্রই কিম তাইয়াং থেকে জিওন তাইয়াং হতে চলেছে তুমি। ডাবল বেডে আর একা একা কোলবালিশ নিয়ে কাটাতে ভালো লাগে না তো একা একা কাটাতে কে বলেছে আপনাকে? বিয়ে করে নিন, প্রয়োজনে একটা নয় 4টা করুন। আপনি একজন নেতা মানুষ, আপনার নিশ্চয়ই বিয়ের জন্য মেয়েদের অভাব হবে না। জিওন জাংকুকের জন্য হাজারো মেয়েরা পাগল, আমার একটা ইশারায় তাদেরকে ঘায়াল করার জন্য যথেষ্ট। তারা তাদের সর্বোচ্চ বিলিয়ে দিতে প্রস্তুত থাকবে। তাহলে আমাকেই কেন বেছে নিলেন আপনি? আপনি চাইলেই অন্য মেয়েকে এর মধ্যে ইনভলভ করতে পারেন। কেন আমার জীবনটা নষ্ট করতে চাইছেন জাংকুক? কারণটা না হয় অজানাই থাক। বিয়ে একটা পবিত্র বন্ধন, জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, দুটো মানুষের মনের মিল। বিয়ে কোনো ছেলে খেলা নয় জাংকুক। আমি স্পষ্ট বুঝতে পারছি আপনি আর যাই হোক আমাকে ভালোবেসে বিয়েটা করতে চাইছেন না। এই বিয়ের পেছনে আপনার বড় কোনো ষড়যন্ত্র রয়েছে, কিন্তু আমি তো আপনার কোনো ক্ষতি করিনি জাংকুক। আর না, আমি এর আগে আপনাকে কোথাও দেখেছি। শুধুমাত্র একটা ভুলের জন্য আপনি আমার সাথে এত বড় অন্যায় করতে পারেন না জাংকুক। জাংকুক কিছু বলতে যাবে তার আগে সে লক্ষ্য করে জিমিন ফোন টিপতে টিপতে রেস্টুরেন্টে প্রবেশ করছে। যা দেখে জাংকুক বলল, রাতে কল দিয়ে বাকি কথা বলবো। তৎক্ষণাৎ জাংকুক প্রস্থান করেন। জাংকুকের যাওয়ার পানে তাকিয়ে নিজের চোখ মুছে নেয় তে।
ততক্ষণে জিমিন এসে চেয়ার টেনে বসে বলল, সরি রেতে, আমার জন্য তোর অনেকক্ষণ বসতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, চল খাওয়া দাওয়া শেষে এখন বাড়ি যাওয়া যাক। রাতের বেলা তে খাওয়া দাওয়া শেষ করে তে বসে বসে নিজের হাতে আঙুল কাটছে। তের মা ব্যাপারটা লক্ষ্য করতে তাকে জিজ্ঞাসা করে বলল, তুই কি কিছু নিয়ে চিন্তিত, কিছু ভাবছিস? তে তার মনের কথাগুলো আর হাইড না করে ওর মাকে সোজাসাপটা ভাবেই বলল, আচ্ছা মাম, পাপাকে দেখলাম কোনো এক মহিলার ছবিতে হাত বুলিয়ে দিচ্ছেন, চোখে মুখে চুমুতে ভরিয়ে দিচ্ছেন। আমার মনে হচ্ছিল মহিলাটা পাপার খুব চেনা জানা। তুমি কি এই ব্যাপারে কিছু জানো? হ্যাঁ, মহিলাটা আর কেউ নয়, তোর একমাত্র ফুপি যিশু। আমার ফুপিও আছে? হ্যাঁ, কিন্তু আমি তো কখনো দেখিনি, বা তিনি কখনো আমাদের বাসায়ও আসেননি। আমি নিজেই তো দেখিনি যিশুকে। যিশু নিরুদ্দেশ হওয়ার মাসখানেক পরে আমাদের বিয়ে হয়। তোর দাদু রাজনৈতিক দলের নেতা ছিল। তোর পাপার থেকে শুনেছি যিশু নাকি পরিবারের কাউকে না জানে বিরোধী দলের নেতাকর্মীর ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে তাকে গোপনে বিয়ে করে। কয়েক মাসের মধ্যে যিশুর মধ্যে শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়। পরিবারের সদস্যরা বুঝতে পারে যিশু অন্তঃসত্ত্বা। সব জানাজানির পর তোর দাদু যিশুকে ত্যায্য করে দেয়। তারপর থেকেই আর যিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন অনেক রাত হয়েছে, তুই ঘুমাতে যা। তে রুমে এসে বিছানা ঠিক করছে, এমন সময় তার ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। তে বিরক্ত নিয়ে ফোন রিসিভ করার সাথে সাথে ফোনের অপর প্রান্ত থেকে পুরুষালী কণ্ঠে ভেসে আসে, নিচে আসো, আমি তোমার বাড়ির বাইরে রাস্তা অপেক্ষা করছি। পরিচিত একটা কণ্ঠ শুনে থমকে যাইতে কিছু সময়ের জন্য জাংকুকের কথা তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। জাংকুকের কথার প্রত্যুত্তরে কি বলা উচিত বুঝতে পারছে না তে। তার থেকে রেসপন্স না পেয়ে জাংকুক আবারও বলল, তুমি কি নিজে থেকে আসবে নাকি আমি ভেতরে আসবো? অনেকক্ষণ যাবত রাস্তা অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো পাখি। আপনার কোনো কমন সেন্স নেই? আপনি এত রাতে এখানে এসেছেন কেন? 120 বার কল করেছি, তবুও তোমার কোনো রেসপন্স পাইনি, তাই সোজা তোমার বাড়ির সামনেই চলে আসলাম। আমি আপনার কথা শুনতে বাধ্য নই, সো যে রাস্তা দিয়ে এসেছেন সেই রাস্তা দিয়ে আবার কেটে পড়ুন। ঠিক আছে, সমস্যা নেই, আমি নিজেই আসছি তোমার কাছে। একদমই না, আমি আসছি, তবে 5 মিনিটের বেশি 1 মিনিটও থাকতে পারবো না। আসবে আমার ইচ্ছাতে, যাবেও আমার ইচ্ছাতে। পা টিপে টিপে রাস্তায় এসে দেখে জাংকুক বাইকের উপরে বসে রয়েছে। অতঃপর তে জাংকুকের দিকে এগিয়ে গিয়ে বলল, এসব পাগলামির মানে কি জাংকুক? কেন ডেকেছেন আমাকে? ব্যাড লাক তোমার, এখানে আসতে বড্ড দেরি করে ফেলেছো। অবশ্যই তো আমার কোনো লস নেই, লসটা তোমারই হলো। মানে? ঠোঁটে একমাত্র আমার বউয়ের হকের কথা চিন্তা করে এই পর্যন্ত ঠোঁটে সিগারেট তুলে দেখিনি, কিন্তু আজ তুমি আসতে দেরি করায় মশারি এসে আমার ঠোঁটের ভার্জিনিটি নষ্ট করে দিয়েছে। আপনার ফালতু কথা শুনতে আমি এখানে আসিনি। তো রোম্যান্স করতে এসেছো বুঝি? তুমি তো দেখছি আমার থেকে এক কাঠি উপরে, তলে তলে এত দূর পৌঁছে গেছো বেবি। জাংকুক, আচ্ছা বাদ দাও, আমার কিন্তু বিয়ের সব প্ল্যানিং শেষ। মম ড্যাডকে আগামীকাল তোমাদের বাড়ি পাঠাবো। আমি তাদেরকে বলেছি আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, সো তুমি নিশ্চিত বুঝতে পারছো তোমার করণীয় কি। তো কিছু একটা ভেবে বলল, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, তবে আপনার মতো আমারও কিছু শর্ত আছে। শর্ত? হ্যাঁ, ঠিকই শুনেছেন, শর্ত। কি শর্ত শুনি? আমার পাপা আর মামের আমি ছাড়া কেউ নেই, তারা আমাকে ছাড়া কখনো ভালো থাকবে না। বিয়ের পরে আমি পাপা আর মামের সাথে থাকবো। আর ইউ ক্রেজি? বিয়ে করে যদি ব্যাচেলার থাকি তাহলে আমার বিয়ে করার মানেটা কি? হ্যাঁ, আপনি তো আমাকে ভালোবেসে বিয়েটা করছেন না, তাই না? তাহলে আমি কোথায় থাকি বা না থাকি এতে আপনার কি আসে যায়? জাগুক তৎক্ষণাৎ তার হাত দুটো নিজের হাতে মুঠো করে বলল, যদি বলি ভালোবেসে বিয়েটা করছি তুমি বিশ্বাস করবে? যদি বলি প্রথমবার যখন তোমাকে দেখেছি তখন আমার মনের উঠান জুড়ে তোমার ছবি এঁকে নিয়েছি, তুমি সেটা বিশ্বাস করবে? সিরিয়াসলি আপনি আমাকে ভালোবাসেন? আসলে মিস্টার জাংকুক, মাত্র একটা দিন হয়েছে আমাদের দেখা হবার, এরই মধ্যে আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন? আমার প্রথম দর্শনে আপনি আমার হাতে থাপ্পড় খেয়েছেন। আমার হাতে থাপ্পড় খেয়ে বুঝি আপনি আমার প্রেমে পড়ে গিয়েছেন? এত ফার্স্ট আপনি? ভাবা যায়? ভালোবাসা কখনো বলে করে আসে না, হুট করে হয়ে যায়। জীবন যদি প্রথম দেখায় আমাকে ভালোবাসতে পারে, আমি কেন প্রথম দেখায় তোমাকে ভালোবাসতে পারবো না? তার মানে আপনি জানেন জিমিন আপনাকে ভালোবাসে। হ্যাঁ, আমি তোমাদের কথোপকথন শুনে নিয়েছি। জিমিন যেহেতু আপনাকে ভালোবাসে, তাহলে আপনি বরং জিমিনকে বিয়ে করুন। আপনাদের মধ্যে শুধু শুধু আমাকে টানছেন কেন? আপনার তাকেই ভালোবাসা উচিত যে আপনাকে ভালোবাসে। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি, তোমাকে হালাল ভাবে নিজের করে পেতে চাই। তুমি শুধু শুধু টেনশন করছো। তোমার বাবা মা কি আমার বাবা মা নয়? বিয়ের পর তোমার বাবা মায়ের দায়িত্ব আমার। আমি তাদেরকে প্রয়োজনে আমাদের সাথে রাখবো। এবার তোমাকে বিয়ে করতে তোমার আর কোনো সমস্যা থাকার কথা নয়। সমস্যা আছে জাঙ্কু। আবার কি? আমাদের কেসের ইনভেস্টিগেশন যতদিন না শেষ হচ্ছে আমি বিয়ে করতে পারবো না। 4-4টা মেয়ে নিখোঁজ হয়েছে। আমাদের ধারণা ভার্সিটির কেউ এই অপরাধের সাথে জড়িত। হতে পারে সেই ভার্সিটির স্টুডেন্ট বা ভার্সিটিতে তার আসা যাওয়া রয়েছে।
হয়তো সেই কাজের জন্য মোটা অঙ্কের টাকাও পেয়েছে। 1 মিনিট দাঁড়াও, এই ব্যাপারে আমার একজনকে সন্দেহ হয়। কে? ইউনো, আমার ফ্রেন্ড। ওর বোন অনেক অসুস্থ। কিছুদিন আগে টাকার জন্য হন্য হয়ে বেড়াচ্ছিল। আমি ওকে বলেছিলাম ওর বোনের সমস্ত চিকিৎসার খরচ আমি দেব, কিন্তু হুট করেই কোথা থেকে যেন ইউনো সব টাকা জোগাড় করে নিজেই ওর বোনের চিকিৎসার খরচ বহন করলো। ইউনোর এহেন কাজে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম। আমি বারবার ইউনোকে এতগুলো টাকা কোথায় পেলো এটা জিজ্ঞেস করেছি, কিন্তু ইউনো আমাকে এই ব্যাপারে কিছু বলেনি। আমাকে যত সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেছে। ওহ নো, তার মানে ইউনো খারাপ পথে পা বাড়িয়েছে। প্রমাণ ছাড়া কারো দিকে মিথ্যা আঙ্গুল তোলা উচিত নয় জাঙ্কু। আমাদের আগে সত্যটা জানতে হবে। ঠিক আছে, এই কাজে আমি তোমাকে সাহায্য করব। ধন্যবাদ। ধন্যবাদ নয়, ভালোবাসা কবে দিবা তাই বলো। বিয়ে কবে করছো? বললাম তো এই কেসটা সলভ বলেই করবো। অপেক্ষায় রইলাম সেই মধুর দিনটার জন্য। অনেক রাত হয়েছে, রুমে যাও। গুড নাইট বলে জাঙ্কুক তের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বাইক নিয়ে নিজ গন্তব্যে ছুটে গেল। দেখতে দেখতে কেটে যায় কয়েকদিন। এই কয়েকদিন তে, জাঙ্কুক, জিমিন সবাই ইউনোর উপর নজর রেখেছে। জাঙ্কুকের ধারণা সত্যি হয়েছে, এসব কিছুর পেছনে ইউনোর হাত রয়েছে। সে চাকরির ইন্টারভিউ দেওয়ার নাম করে মেয়েদেরকে বিক্রি করে দিতে চায়। তার প্ল্যান সম্পর্কে একটা মেয়ে জেনে যায়, যার কারণে ইউনো তাকে খুন করে জঙ্গলে ফেলে দিয়ে বাকি মেয়েদেরকে ডন নামের লোকের কাছে বিক্রি করে দেয়। বিনিময়ে ডন তাকে মোটা অঙ্কের টাকা দেয়। জিমিন ইউনোর ব্যাপারে সবটা জেনে গেলেও ইউনোকে কিছু বলেনি। তারা ইউনোকে ফলো করতে করতে চুপি চুপি ডনের আস্তানায় চলে আসে। শুধু 4টা মেয়ে নয়, প্রায় 20টা মেয়েকে হাত পা বেঁধে একটা রুমের মধ্যে আটকে রাখা হয়েছে। কিন্তু ডন বা ইউনোকে দেখতে পায় না তারা। কিছুক্ষণের মধ্যে ডন আর ইউনো সেই রুমে উপস্থিত হয়। তারা একে একে সবগুলো মেয়েকে ডনের আস্তানার বাইরে নিয়ে আসে গাড়িতে তোলার জন্য। আর তখনই সিআইডির পুরো টিম তাদের উপর অ্যাটাক করে। মুহূর্তের মধ্যে ডনের দলের লোকও সেখানে উপস্থিত হয়ে যায়। তাদের মধ্যে গোলাগুলি মারামারি শুরু হয়। এক পর্যায়ে ডন আর ইউনো পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর তখনই এসিপি এসে তাদের গায়ে গুলি করে দেয়। বাধ্য হয়ে তারা তাদের সমস্ত অপকর্মের কথা স্বীকার করে। তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। তাদের যাওয়ার পানে তাকিয়ে জিমিন বলল, এবার সময় এসেছে তোদের এক হবার। জাংকুক যে তোর নিখোঁজ হয়ে যাওয়া ফুপ্পির ছেলে, এটা আমাকে আগে বলিসনি কেন? আমি তো নিজেই জানতাম না, তোকে কিভাবে বলবো? হুট করে একদিন রাতে জাংকুক বলল ওর বাবা মা আমাকে দেখতে চায়। আমি পাপা মামের সাথে এই ব্যাপারটা শেয়ার করি। পাপা তাদেরকে সকালে আসার আমন্ত্রণ জানায়। 10টা নাগাদ জাঙ্কুকের পরিবারের সবাই আমাদের বাসায় আসে। আমি আর মম তখন কিচেনে ছিলাম। পাপা ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিল। এমন সময় কর্নিং বেল বেজে ওঠে। তৎক্ষণাৎ পাপা গিয়ে দরজা খুলে দেয়। পাপার চিৎকার শুনে আমরা ছুটে গিয়ে দেখি ফুপি পাপা দুজনে দুজনকে জড়িয়ে ধরে কান্না করছে। তখন জানতে পারি জাঙ্কুক আমার ফুফাতো ভাই। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে পাকাপাকি হয়। তুই তো জাঙ্কুকে ভালোবাসতি। আমি সত্যি ভাবতে পারিনি তুই আমাদের বিয়ের ব্যাপারটা এত তাড়াতাড়ি মেনে নিতে পারবি। সত্যি বলতে প্রথম আমার খুব খারাপ লেগেছিল। পরে ভেবে দেখলাম আমি চাইলেই জাঙ্কুকের থেকে আরো ভালো কাউকে আমার জীবনসঙ্গী হিসেবে পাবো, কিন্তু জাঙ্কুকের জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট হলে আমি তোর মতো আর কাউকে পাবো না। ভালোবাসা দেখতেও ভালো লাগে। আমি না হয় দূর থেকে তোদের ভালোবাসা দেখে ভালো থাকবো। বাসর ঘরে এক হাত ঘুমটা টেনে বসে রয়েছে তে। কিছুক্ষণ আগে সে পবিত্র কলেমা পড়ে জাঙ্কুকের বউ হয়েছে। যত সময় অতিবাহিত হচ্ছে ততই অজানা এক ভয় আঁকড়ে ধরেছে তেকে। হঠাৎ দরজার খট করে শব্দ হয়। জাঙ্কুক এসে তের পাশে বসে তার মোহরানা পরিশোধ করে দিয়ে তের ঘুমটা তুলে বলল, তুমি এত সুন্দর কেন বলো তো বউ? মনে হচ্ছে রুমের মধ্যে বসে আকাশের চাঁদ দেখতে পাচ্ছি। বউ শব্দটা শুনে তের শরীরে অজানা এক শিহরণ বয়ে যায়। লজ্জায় তার গাল লাল হয়ে ওঠে। যা দেখে জাঙ্কুক বলল, যা বাবা, এখনো কিছু বললামই না করলামই না, এর মধ্যে তুমি লজ্জা পেতে শুরু করেছো। শোনো মেয়ে, তুমি ভেবো না তোমার ওই লজ্জারাঙা মুখ দেখে আমি নাটক বা সিনেমার নায়কের মতো বউ ছেড়ে সোফায় শুয়ে রাত কাটিয়ে দেবো। বছরের পর বছর চলে যাবে, কিন্তু আমাদের বাসর বাচ্চা কাচ্চা কিছুই হবে না। এমনটা কিন্তু স্বপ্নেও ভেবো না। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকেই তুমি আমার মনের উঠোন জুড়ে বিরাজ করছো, আর সারা জীবন সেখানেই থাকবে। বলে জাঙ্কুকের কপালে একটা চুমু দিয়ে বলল, আজকে এই রাত কবু যেন শেষ না হয়। এই রাত একান্তই তোমার আর আমার। আজকের এই রাত একে অন্যকে ভালোবাসায় রাঙিয়ে দেওয়ার রাত। জাঙ্কুক আস্তে আস্তে তের দিকে এগিয়ে গিয়ে তের কপালে একটা ভালোবাসার পরশ দিল। তারপর আস্তে করে তের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ঠোঁট থেকে ঘাড়, ঘাড় থেকে পেট, পেট থেকে নিচে। তারপরে আমি আর কিচ্ছু জানি না, বিশ্বাস করো ওরা লাইট বন্ধ করে দিয়েছে।
নাহলে আমি সত্যি তোমাদেরকে এক্সপ্লেইন করে দিতাম ওরা কি করেছে। আশা করি তোমাদের এই গল্পটা ভালো লেগেছে। আর বেশি রোমান্টিক পার্ট দেওয়া যাবে না, ইউটিউব থেকে রেস্ট্রিকশন আসে, আই হোপ তোমরা বুঝবে। আর যদি ইন ফিউচারে পসিবল হয় আমি দিব আমার মাসুদ আর্মিরা, একটু ওয়েট করো, ঠিক আছে? পার্পল ইউ আর্মিস।